আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইউক্রেনে যুদ্ধ অবসানে তৎপর যুক্তরাষ্ট্র, মার্চের মধ্যে শান্তি চুক্তির লক্ষ্য। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত, জেলেনস্কি। ইরান আমেরিকা যুদ্ধ অনিবার্য, ওমান আলোচনা ব্যর্থ। ভারী অস্ত্র নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, ছোট হামলা হলেও সর্বাত্মক যুদ্ধ চালাবে ইরান। ইউক্রেনে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের আশঙ্কা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট যেন প্রতি মুহূর্তেই রং বদলাচ্ছে এবং বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় অর্থাৎ ইউক্রেন ও রাশিয়ার সংঘাত এবার হয়তো একটি চূড়ান্ত পরিণতির দিকে এগোতে যাচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র ইউক্রেনে চলমান যুদ্ধ অবসানে অত্যন্ত জোরদার তৎপরতা শুরু করেছে এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যে আগামী মার্চের মধ্যেই একটি শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে। ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিক এবং নীতি নির্ধারকরা পর্দার আড়ালে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু করেছেন এবং তাদের মূল উদ্দেশ্য হল বসন্তকালের শুরুতেই অর্থাৎ মার্চের সময়সীমার মধ্যে কিয়েভ এবং মস্কোকে একটি আলোচনার টেবিলে বসানো, কারণ দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতে কেবল যে ইউক্রেনের ক্ষতি হচ্ছে তা নয়, বরং এর নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং সামগ্রিক বৈশ্বিক বাণিজ্যের উপর, যা নিয়ে খোদ আমেরিকার মিত্রদেশগুলো এখন কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এই শান্তি চুক্তির রূপরেখা কেমন হবে তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র হয়তো উভয় পক্ষকেই কিছু ছাড় দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে, যেখানে ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা এবং রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলোকে সমন্বয় করার চেষ্টা করা হবে। তবে প্রশ্ন থেকে যায় যে ভ্লাদিমির পুতিন বা ভলোদিমির জেলেনস্কি আদৌ এই স্বল্প সময়ের মধ্যে কোনো সমঝোতায় আসতে রাজি হবেন কিনা, নাকি এটি কেবল পশ্চিমা বিশ্বের একটি কূটনৈতিক চাল হিসেবেই সীমাবদ্ধ থাকবে। বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের এই তাড়াহুড়োর পেছনে তাদের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং এশিয়ার ভূরাজনীতির একটি বড় ভূমিকা রয়েছে, কারণ আমেরিকা একই সাথে একাধিক ফ্রন্টে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে থাকতে চাইছে না এবং সেই কারণেই তারা চাইছে যত দ্রুত সম্ভব ইউরোপের এই চ্যাপ্টারটি ক্লোজ করতে, যা আগামী দিনগুলোতে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে যুদ্ধের অর্থনীতি কতটা জটিল হয়। তাই আপনার কি মনে হয়, মার্চের মধ্যে কি সত্যি শান্তি ফিরবে, নাকি এটি কেবলই আশার বাণী? কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা যে কতটা গভীর এবং এর মানবিক মূল্য কতটা চড়া তা আবারও সামনে এসেছে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো স্বীকার করেছেন যে রাশিয়ার সঙ্গে এই দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে তাদের অন্তত ৫৫,০০০ সৈন্য নিহত হয়েছে। এতদিন পর্যন্ত কিয়েভ প্রশাসন তাদের সামরিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যান গোপন রাখার নীতি মেনে আসছিল, কারণ যুদ্ধের ময়দানে সৈন্যদের মনোবল অটুট রাখা এবং জনগণের মধ্যে যাতে ভীতির সঞ্চার না হয় সেই কৌশলগত কারণে প্রকৃত সংখ্যা প্রকাশ করা হতো না। কিন্তু যুদ্ধের ২ বছর পেরিয়ে যাওয়ার পর এবং বর্তমান পরিস্থিতির বাস্তবতা মেনে নিয়ে জেলেনস্কি এই পরিসংখ্যান প্রকাশ করেছেন, যা আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং এর মাধ্যমে তিনি হয়তো বিশ্ববাসীকে বোঝাতে চাইছেন যে ইউক্রেন তার স্বাধীনতার জন্য কতটা বড় ত্যাগ স্বীকার করছে। ৫৫,০০০ সৈন্যের এই মৃত্যু কেবল একটি সংখ্যা নয়, বরং এটি ৫৫,০০০ পরিবারের স্বপ্নভঙ্গের গল্প এবং এর সাথে আহত বা নিখোঁজ সৈন্যদের সংখ্যা যোগ করলে পরিস্থিতির ভয়াবহতা আরও কয়েক গুণ বেড়ে যায়, যা ইউক্রেনের মতো একটি দেশের জনমিতি বা ডেমোগ্রাফি ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলে সমাজবিজ্ঞানীরা আশঙ্কা করছেন। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকেও বিভিন্ন সময়ে ইউক্রেনের ক্ষয়ক্ষতির যে দাবি করা হয়েছে তা জেলেনস্কির দেওয়া তথ্যের চেয়ে অনেক বেশি, ফলে এই ৫৫,০০০ সংখ্যাটি নিয়েও সামরিক বিশ্লেষকদের মধ্যে দ্বিমত রয়েছে। তবে অনেকেই মনে করছেন যে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও বেশি সামরিক ও আর্থিক সহায়তা পাওয়ার জন্য এবং যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বিশ্ব বিবেকের কাছে আবেদন জানানোর জন্যই হয়তো জেলেনস্কি এই মুহূর্তে এই তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন।
যুদ্ধের এই পরিসংখ্যান শোনার পর স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগে যে আধুনিক যুগেও কেন আলোচনার বদলে সংঘাতকেই বেছে নেওয়া হয়, যেখানে হাজার হাজার তাজা প্রাণ ঝরে যায় কোনো চূড়ান্ত ফলাফল ছাড়াই। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো ভাবছেন এই মৃত্যুর মিছিল কবে থামবে। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই যুদ্ধের প্রতিটি আপডেট নিয়মিত আপনাদের সামনে তুলে ধরছি এবং এই ধরনের মানবিক বিপর্যয়ের খবরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছি যাতে আপনারা সত্যের কাছাকাছি থাকতে পারেন। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে এবং পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই আশঙ্কা করছেন ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি যুদ্ধ কি তবে অনিবার্য হয়ে পড়ল। বিশেষ করে ওমানের মধ্যস্থতায় চলা গোপন আলোচনা ব্যর্থ হওয়ার পর এই আশঙ্কা আরও তীব্র হয়েছে। ওমান ঐতিহাসিকভাবেই ইরান এবং পশ্চিমাদের মধ্যে একটি বিশ্বস্ত মধ্যস্থতাকার হিসেবে কাজ করে আসছে এবং অতীতে অনেক জটিল সংকট নিরসনে মাস্কাটের ভূমিকা ছিল প্রশংসনীয়। কিন্তু সাম্প্রতিক সময়ে লোহিত সাগরের উত্তেজনা, গাজা পরিস্থিতি এবং ইরাক সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলার প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর করতে ওমানের এবারের প্রচেষ্টা কার্যত কোনো ফল বয়ে আনতে পারেনি। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে যে উভয় পক্ষই তাদের অবস্থানে অনড় রয়েছে। আমেরিকা চাইছে ইরান যেন তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের ওপর আঘাত হানা বন্ধ করে। অন্যদিকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত তারা কোনো ধরনের আপোষ করবে না। আলোচনার এই ব্যর্থতার ফলে এখন কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হয়ে আসছে এবং সামরিক সমাধানের পথ প্রশস্ত হচ্ছে বলে মনে করছেন সমরবিদরা, যা কেবল মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্বের তেলের বাজার এবং অর্থনীতির জন্য এক অশনি সংকেত। আলোচনা ব্যর্থ হওয়ার অর্থ হল এখন যে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি বা একটি মিসাইল হামলা পুরো অঞ্চলকে এমন এক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে যার নিয়ন্ত্রণ কারও হাতেই থাকবে না। আমাদের অনেক দর্শক প্রায়ই জানতে চান যে কেন এই দুটি দেশ বারবার যুদ্ধের দ্বারপ্রান্তে এসেও পিছিয়ে যায়, কিন্তু এবারের পরিস্থিতি কি ভিন্ন? ওমানের মতো শান্তিকামী দেশের মধ্যস্থতা যখন ব্যর্থ হয় তখন বুঝতে হবে পর্দার আড়ালের উত্তেজনা কতটা চরমে পৌঁছেছে। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তবে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের এই ধরনের জটিল ভূরাজনৈতিক বিষয়গুলো সহজভাবে তুলে ধরতে উৎসাহ যোগায়। পরিস্থিতি যে কেবল আলোচনার টেবিলে ব্যর্থতার মধ্যে সীমাবদ্ধ নেই তা বোঝা যায় যুক্তরাষ্ট্রের সামরিক গতিবিধি দেখে, কারণ পেন্টাগন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের ভারী অস্ত্রশস্ত্র, রণতরী এবং বোমারু বিমান মোতায়েন করার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে এবং এর বিপরীতে ইরানও হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে তাদের ওপর যদি ছোটখাটো কোনো হামলাও চালানো হয় তবে তারা সর্বাত্মক যুদ্ধের মাধ্যমে এর জবাব দেবে। যুক্তরাষ্ট্রের এই ভারী অস্ত্র নিয়ে এগিয়ে আসার কৌশলকে সামরিক পরিভাষায় বলা হয় ফোর্স প্রজেকশন বা শক্তি প্রদর্শন, যার মাধ্যমে তারা প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে রাখতে চায় এবং বোঝাতে চায় যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। কিন্তু ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা পাল্টা হুমকি প্রমাণ করে যে তেহরান এবার আর কোনো রক্ষণাত্মক অবস্থানে থাকতে চাইছে না, বরং তারা তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তির ওপর ভর করে একটি আক্রমণাত্মক প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের রেড লাইন অতিক্রম করলে তারা কেবল আক্রমণকারী শক্তির ওপর নয় বরং এই অঞ্চলে থাকা তাদের সমস্ত ঘাঁটিতে একযোগে হামলা চালাবে, যা একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সমর বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র হয়তো সরাসরি ইরানে হামলা না চালিয়ে তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর ওপর বড় ধরনের আঘাত হানার পরিকল্পনা করছে, কিন্তু ইরান যে অল আউট ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে তা পরিস্থিতিকে অত্যন্ত নাজুক করে তুলেছে, কারণ এর ফলে পারস্য উপসাগর দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে যেতে পারে এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিতে পারে। ভারী অস্ত্রের এই ঝনঝনানি এবং পাল্টাপাল্টি হুমকির মধ্যে সাধারণ মানুষ আজ জিম্মি এবং অনেকেই মনে করছেন যে একটি ছোট স্ফুলিঙ্গই এখন দাবানল সৃষ্টি করার জন্য যথেষ্ট। আমরা এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি এবং যখনই নতুন কোনো মুভমেন্ট বা আপডেট আসবে তা আপনাদের জানিয়ে দেব, তাই নোটিফিকেশন বেলটি অন রাখতে ভুলবেন না।
সবশেষে যে খবরটি ইউরোপের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে তা হল ইউক্রেন যুদ্ধে ন্যাটোর সরাসরি সামরিক হস্তক্ষেপের আশঙ্কা, যা এতদিন কেবল কথার কথায় সীমাবদ্ধ থাকলেও এখন বাস্তবের দিকে মোড় নিতে পারে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে আভাস পাওয়া যাচ্ছে। ন্যাটোর সদস্য দেশগুলো এতদিন ইউক্রেনকে অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করলেও সরাসরি তাদের সৈন্য বা বুথস অন দ্য গ্রাউন্ড পাঠানোর বিষয়ে সতর্ক ছিল, যাতে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত এড়ানো যায়। কিন্তু যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের জনবল সংকট এবং রাশিয়ার সাম্প্রতিক অগ্রগতি পশ্চিমা নেতাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। ফ্রান্স সহ কিছু ইউরোপীয় দেশ ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে রাশিয়ার বিজয় ঠেকাতে প্রয়োজনে তারা সব ধরনের অপশন খোলা রাখবে, যার মধ্যে সরাসরি সৈন্য পাঠানো অন্তর্ভুক্ত হতে পারে। আর যদি সত্যিই ন্যাটো বাহিনী ইউক্রেনের মাটিতে পা রাখে, তবে তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা। রাশিয়া বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছে যে ন্যাটোর সরাসরি হস্তক্ষেপকে তারা তাদের অস্তিত্বের ওপর হুমকি হিসেবে গণ্য করবে এবং এর জবাব হবে পরমাণু শক্তির মাধ্যমে, যা পুরো মানবজাতির জন্য অস্তিত্বের সংকট তৈরি করতে পারে। এই আশঙ্কার কথা শুনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন, কারণ ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী একটি সদস্য দেশ আক্রান্ত হলে তা সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য হয়। কিন্তু ইউক্রেন ন্যাটোর সদস্য না হওয়া সত্ত্বেও যেভাবে পশ্চিমা সামরিক জোটটি এই যুদ্ধে জড়িয়ে পড়ছে, তা আন্তর্জাতিক আইনের এক নতুন নজির স্থাপন করছে। সাধারণ মানুষ হিসেবে আমরা চাই পৃথিবীটা শান্ত থাকুক, কিন্তু পরাশক্তিগুলোর এই ইগোর লড়াই আমাদের কোথায় নিয়ে যাচ্ছে তা সময়ই বলে দেবে। আজকের এই বিস্তারিত আলোচনা এবং বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তবে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন কিছু নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।